অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ করতে হবে। এখানে কোনো রুলস এন্ড রেগুলেশন আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ফর এক্সাম্পল, আমাদের মেইন ওয়ার্ডটা ঠিক থাকবে এবং সেখানে ওই ওয়ার্ডের সাথে শুধুমাত্র ওই প্রেপোজিশনটাই হবে এবং একটা পার্টিকুলার মিনিং আমাদেরকে দিবে। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে বিলিভ ইন, কোনো ব্যক্তিকে বিশ্বাস করা বা কোনো একটা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা বলতে পারি বিলিভ ইন। আর উদাহরণস্বরূপ হিসেবে আমরা এখানে রেখেছি যে আই ডু নট বিলিভ ইন হিজ অনেস্টি, সে সততা দেখায় কিন্তু যার যে সততা সেটার মধ্যে আমার বিশ্বাস নেই বা আমি সেটা বিশ্বাস করি না। এক্সাম্পল হিসেবে আমরা এখানে দিয়েছি আই ডু নট বিলিভ ইন হিজ অনেস্টি। এই যে বিলিভ ইনের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো, বিলিভের সাথে ইন যুক্ত হবে। তারপরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হচ্ছে বিলং টু। কোনো কিছু যখন কারো অধিকারে থাকবে, কারো মালিকানায় থাকবে, সেটা বোঝানোর জন্য আমরা বিলং টু। যেমন এই ক্যামেরাটি ব্যাকবোনের মালিকানায় রয়েছে, তখন আমি বলতে পারি দ্য ক্যামেরা বিলংস টু ব্যাকবোন। বা হচ্ছে একটি বস্তু কারো মালিকানা রয়েছে, এই চেয়ারটি ওই মেয়েটির মালিকানা রয়েছে, দিস চেয়ার বিলংস টু হার, দিস চেয়ার বিলংস টু হার। আর যখন আমাদের এইখানে দিস চেয়ার না হয়ে প্লুরাল হবে তখন বিলংস টু এর পরিবর্তে বিলং টু হবে, আর যখন সিঙ্গুলার হবে তখন বিলংস টু হবে। ওকে, তারপরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হচ্ছে ব্যান্ট অন মানে হচ্ছে ঝোঁক, আগ্রহ বা প্রবণতা। তো আমাদের যদি কোনো একটা কাজ করার ক্ষেত্রে ঝোঁক থাকে বা খেলাধুলার প্রতি ঝোঁক থাকে তখন আমরা বলতে পারি মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ব্যান্ট অন প্লেয়িং, আমার খেলার প্রতি আমার ছোট ভাইয়ের ঝোঁক রয়েছে। আর এখানে উদাহরণ হিসেবে আমরা দিয়েছি হি ইজ ব্যান্ট অন। মনে রাখতে হবে ব্যান্টের পরে আমরা অন ব্যবহার করব ডুইং দিস ওয়ার্ক, এই কাজটি করার প্রতি তার ঝোঁক রয়েছে। তারপরের যেটি রয়েছে সেটি হলো ব্লেসড ইন অথবা উইথ। ব্লেসডের সাথে আমরা ইনও ব্যবহার করতে পারি, উইথও ব্যবহার করতে পারি, যার অর্থ হচ্ছে আশীর্বাদপূর্ণ বা আশীর্বাদ প্রাপ্ত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি ইজ ব্লেসড উইথ গুড প্যারেন্টস। এটা আবার কিরকম কথা? সবার বাবা মাই কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো বাবা। তারপরেও এখানে উদাহরণটি আমরা এজন্য দিয়েছি যে অনেকের বাবা মা অনেক সাপোর্টিভ হয়, তাদের মধ্যকার যে আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা অনেক ভালো হয়। তো সে গড গিফটেড, খুব ভালো বাবা মা পেয়েছে বা অনেক সাপোর্টিভ বাবা মা পেয়েছে যে তার প্রত্যেকটা কাজে প্যারেন্টসদের থেকে সাপোর্ট পায়। তাই আমরা বলতে পারি হি ইজ ব্লেসড উইথ গুড প্যারেন্টস, ব্লেসড উইথ। তো ব্লেসডের সাথে আমরা ইন অথবা উইথ যে কোনো একটি প্রেপোজিশন ব্যবহার করতে পারবো। এবং এখানে যে লাস্ট প্রেপোজিশনটি রয়েছে সেটি হলো বুস্ট অফ, গর্ব করা। তোমরা জানো অহংকার, গর্ব এগুলো ভালো জিনিস নয়, আর অহংকার হচ্ছে পতনের মূল। তাই সবসময় আমরা চেষ্টা করব বিনয়ী হওয়ার, সবসময় চেষ্টা করব নত হওয়ার জন্য। অ্যান্ড এজন্য আমরা বলছি ডু নট বুস্ট অফ এনিথিং, কোনো কিছু নিয়ে গর্ব করো না। আচ্ছা, তার পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হচ্ছে বাউন্ড ফর। কোনো একটি ভেহিকল বা কোনো একটি মিনসের মাধ্যমে আমরা যখন একটি ডেস্টিনেশনে যাব তখন আমরা বলবো বাউন্ড ফর। দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড। এখন আমি যদি ঢাকা যেতে চাই, এখানে ধরো যে একটি বাস আছে বা 2-3 বাস কাউন্টার আছে, তাহলে আমি বলবো দ্য বাসেস আর বাউন্ড ফর ঢাকা, দ্য বাসেস আর বাউন্ড ফর চিটাগং। এভাবে আমি আমার ডেস্টিনেশনটির কথা বলবো অ্যান্ড বাউন্ডের পরে ফর যুক্ত করে দেব, তারপরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হচ্ছে ব্রুড অন অথবা ওভার, যার অর্থ হলো মন খারাপ করা। আমাদের লাইফে যে সব কিছুই আমাদের মন মতো হবে, সব সময় আমরা সৌভাগ্যবান হব এরকম নয়, কিন্তু কিছু কিছু সময় আমাদের মনের বিরুদ্ধে কিছু হতে পারে বা আমাদের লাক বা ফরচুনেট আমরা নাও হতে পারি, মিসফরচুনেট হতে পারি। কিন্তু এই বিশেষ আমাদের রাখতে হবে যে স্রষ্টা হয়তো আমাদের জন্য ভালো কোনো অপশন রেখেছেন। তো এক্ষেত্রে আমরা বলতে পারি প্লিজ ডু নট ব্রুড ওভার ইউর মিসফরচুনেট, তোমার যে দুর্ভাগ্য রয়েছে সেটি নিয়ে মন খারাপ করো না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ যে বিজি অর্থ ব্যস্ত, উইথ মানে হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত হওয়া। আমি যদি জিজ্ঞেস করি তোমাকে ইদানিং অনেক ব্যস্ত দেখছি, কি নিয়ে তুমি এত ব্যস্ত, কি নিয়ে তোমার এত ব্যস্ততা, তাহলে আমরা বলবো হোয়াট আর ইউ সো বিজি উইথ দিস ডেজ, হোয়াট আর ইউ সো বিজি উইথ দিস ডেজ। তারপরে দেখতে পাচ্ছ ক্যালাস মানে হচ্ছে উদাসীন, যার হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে মনোযোগ নেই, উদাসীন বা হচ্ছে অবহেলার একটা ভাব রয়েছে। সেই ক্যালাসের পর আমরা টু ব্যবহার করব। যদি আমি বলি আই এম ক্যালাস টু মাই
ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস অর ডিপার্টমেন্টাল স্টাডি, তখন কি হবে, আমি আমার ডিপার্টমেন্টের পড়াশোনার ব্যাপারে উদাসীন। না, এটা হলে তো চলবে না। তাহলে আমি যদি এভাবে বলি যে হি ইজ ক্যালাস টু হিজ ওয়ার্ক, সে তার কাজের ব্যাপারে উদাসীন, সে তার খাবারের ব্যাপারে উদাসীন, সে স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন, তখন এই ক্যালাসের পরে আমরা টু ব্যবহার করব। এটি মূলত আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কেইপাবল অফ। কেইপাবল অফ, সক্ষমতা, কোনো একটি কাজ করার যথেষ্ট যোগ্যতা থাকা বা সক্ষমতা থাকা। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ নট কেইপাবল অফ, হি ইজ নট capable of doing this or doing any job. সে ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়তো, বা সে বিভিন্ন বাধার কারণে কোনো ধরনের কাজে সে করতে পারছে না, বা সে কোনো ধরনের কাজ করার সক্ষমতা যেটা ছিল সেটা হারিয়ে ফেলেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অর হি ইজ নট কেপাবল অফ ডুইং এনিথিং। আচ্ছা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটি ফর। ক্যাপাসিটি ফর মানে হচ্ছে যোগ্যতা, কোনো একটা কাজ করার জন্য যোগ্যতা থাকা বা অভিজ্ঞতা থাকা, সেই বিষয়ে এক্সপার্ট হওয়া। তো একটা ব্যক্তি যে সব সেক্টরে যোগ্য হবে, সব কিছু পারবে, এরকম নয়। তখন আমরা বলতে পারি হি ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি ফর। ক্যাপাসিটির পরে কিন্তু আমরা ফর ব্যবহার করছি। ক্যাপাসিটি ফর ডুইং দিস টাস্ক, এই কাজটি করার জন্য ওই ব্যক্তির যোগ্যতা নেই, বরং ওর চেয়ে ওই ব্যক্তি আরো ভালো হবে, সে এই সেক্টরে ভালো না, অন্য আরেকটা সেক্টরে ভালো। তখন আমরা বলতে পারি হি ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি ফর ডুইং দিস টাস্ক। ওকে, তারপর দেখতে পাচ্ছ যে কেয়ার ফর। কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা। আই ডু নট কেয়ার ফর ইউ, নো নো নো, আই ডেফিনেটলি কেয়ার ফর ইউ, আমি তোমাকে গ্রাহ্য করি। আই গিভ ইম্পর্টেন্স টু ইউ, আমি তোমাকে গুরুত্ব দেই, আমি তোমাকে অনেক লাভ করি। এক্ষেত্রে আমরা বলতে পারি কেয়ার ফর, গ্রাহ্য করা। তারপরেরটি হচ্ছে যে কেয়ারফুল অফ, যত্নবান। হি ইজ কেয়ারফুল অফ হিজ মানি, সে তার টাকার ব্যাপারে অনেক যত্নবান। ধরো তুমি একটি বাইক কিনেছো, তখন তুমি বলতে পারো আই এম ভেরি মাচ কেয়ারফুল অফ মাই বাইক, আই এম ভেরি মাচ কেয়ারফুল অফ মাই কার। এভাবে কেয়ারফুলের পরে অফ ব্যবহার করে তুমি যে বিষয়টির প্রতি যত্নবান বা যত্নশীল সেটি তুমি বলে দিতে পারো। আচ্ছা, তারপরেরটি হচ্ছে সার্টেইন অফ, নিশ্চিত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি ইজ নাও সার্টেইন অফ হিজ গ্রাউন্ড, সে তার গ্রাউন্ডের ব্যাপারে এখন নিশ্চিত। সার্টেইনের পরে আমরা অফ ব্যবহার করছি। তারপরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হচ্ছে ক্লোজ টু। যখন আমরা কোনো একটা অবজেক্টের থেকে খুব সন্নিকটে বা খুব কাছাকাছি অবস্থান করব, তখন আমরা বলতে পারি ক্লোজ টু। যেমন আমি এই স্মার্ট বোর্ডটির খুব কাছে অবস্থান করছি, আমি বলতে পারি আই এম ভেরি ক্লোজ টু দিস স্মার্ট বোর্ড। অথবা আমি বলতে পারি আমার বাসা স্কুলটির একদম পাশেই, তুমি স্কুলের সামনে এসে ফোন দিও। মাই হোম ইজ ক্লোজ টু দ্য স্কুল, ইউ ক্যান কাম ইন ফ্রন্ট অফ দ্য স্কুল অ্যান্ড মেক আ কল টু মি। তখন আমি গিয়ে তোমাকে রিসিভ করে নিয়ে আসবো। দেখো উদাহরণটি এখানে দেওয়া আছে, দ্য স্কুল ইজ ভেরি ক্লোজ টু। ক্লোজের পরে আমরা টু ব্যবহার করছি, ক্লোজের পরে আমরা টু ব্যবহার করছি সেই অবজেক্টটি বোঝানোর জন্য। তারপরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে সেটি হলো কাম অফ। কাম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি কামস অফ নোবেল ফ্যামিলি, সে অভিজাত বা মহান একটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। তারপরের যে প্রিপোজিশনটি হচ্ছে সেটি হলো কমেন্স অন। কমেন্স on. My midterm commences on 29th February, so please don't force me. I cannot go with you. আগামীকাল থেকে, আজকে ধরো 28শে ফেব্রুয়ারি, আগামীকাল হচ্ছে 29শে ফেব্রুয়ারি, তখন আমি বলবো my midterm commences on 29th February, so please don't force me, therefore I cannot go without you, I mean with you. তারপরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হচ্ছে compare with. compare with মানে হচ্ছে তুলনা করা, কোনো একটি ব্যক্তির সাথে অপর ব্যক্তির তুলনা করা। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা compare with ব্যবহার করব। and it is not good parenting practice to compare your children with others. আমাদের অনেকের বাবা মা এরকম করে যে ওর মতো হতে পারলে না কেন, ওর মতো হয়ে দেখাও, ও এত ভালো রেজাল্ট করেছে। এই ধরনের তুলনাগুলো করে, সেক্ষেত্রে তারা কম্পেয়ারের সাথে উইথ ব্যবহার করে তারপরে এই জিনিসটি করতে পারবে। তারপর শেষ যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে সেটি হলো কমপ্লাই উইথ। কমপ্লাই উইথ মানে হচ্ছে মেনে নেওয়া বা কোনো কিছু পালন করা। আই শ্যাল কমপ্লাই উইথ। কমপ্লাইয়ের পরে আমরা উইথ ব্যবহার করছি, উইথ ইউর রিকোয়েস্ট, মানে তুমি আমাকে যে রিকোয়েস্টগুলো করবে সেগুলো আমি মেনে নিব বা সেগুলো আমি মাথায় রেখে কাজ করার চেষ্টা করব। আচ্ছা, তারপরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি আমাদের জন্য রয়েছে সেটি হলো কনফিডেন্ট অফ। আত্মবিশ্বাসী। কোনো একটি বিষয় সম্পর্কে যখন তোমার আত্মবিশ্বাস খুব ভালো থাকবে বা তুমি খুব
কনফিডেন্ট হবে তখন সেই কনফিডেন্টের পরে অফ যুক্ত করে দিবে। I am extremely confident of my capabilities. Confident of my capabilities. আমার যে সক্ষমতা রয়েছে বা যে সেক্টরে আমি কাজ করছি সেই বিষয়ে আমি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, কারণ এই সেক্টরে আমি অনেক দিন যাবত কাজ করছি, আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এভাবে তুমি কনফিডেন্ট অফ বলতে পারো। তার পরের বিষয়টি হচ্ছে কনগ্রাচুলেট অন। আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন সুসংবাদের জন্য বা বিভিন্ন অ্যাচিভমেন্টের জন্য কনগ্রেচুলেশনস দিয়ে থাকি। এই কনগ্রেচুলেশনস দেওয়ার জন্য আমরা কনগ্রেচুলেট এর পরে অন ব্যবহার করব। অনটা ব্যবহার করব যে জিনিসটির জন্য আমরা কনগ্রেচুলেট করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আই কনগ্রেচুলেট ইউ অন ইউর সাকসেস। তোমার সফলতার জন্য তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে কনগ্রেচুলেটের পর আমরা অন ব্যবহার করছি। তারপরেরটি দেখো, ক্রেভ ফর, আকাঙ্ক্ষা। ইস, আমার যদি এটি থাকতো, একটা আকাঙ্ক্ষা বা ভিতর থেকে কোনো একটা কিছু পাওয়ার ইচ্ছে। তো আমরা এরকম হয় যে অনেক টাকা আছে, পয়সা আছে, বা হচ্ছে আমি যে জিনিসটি চাচ্ছি সবই পেয়ে যাচ্ছি। আমার একটি ডিএসএলআর লাগবে, একটি বাইক লাগবে, তারপর আরও যা যা চাচ্ছি আমি সব পেয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও মনের মধ্যে একটু শান্তি পাচ্ছি না, বা কোনো একটা কারণে মনের মধ্য থেকে আমার জাস্ট খালি অশান্তি আসতেছে। তখন আমি কি করব? তখন আমি বলতে পারি যে আই ক্রেভ ফর পিস। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে একজন গার্লের কথা বা একটি ফিমেলের কথা, তাই বলা হয়েছে শি ক্রেভস ফর পিস। শি ক্রেভস ফর পিস। ক্রেভের পরে ফর দিলে আমরা উদাহরণটি পাচ্ছি আকাঙ্ক্ষা করা, বা অর্থটি পাচ্ছি আকাঙ্ক্ষা করা। তাহলে ক্রেভ ফর, ক্রেভ ফর। তো বন্ধুরা, এখন আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির কথা বলবো সেটি হচ্ছে ডিল উইথ। ডিল উইথ মানে হচ্ছে ব্যবসা করা, কোনো ব্যক্তির সাথে ব্যবসা করা, বা হচ্ছে যে কোনো একটা বিষয়ের ব্যবসা করা, তখন আমরা বলতে পারি ডিল উইথ। তো দেখো যে উদাহরণটি দেওয়া আছে সেটি হলো আই ক্যানট ডিল উইথ। ডিলের পরে কি হচ্ছে? উইথ। উইথ। আই ক্যানট ডিল উইথ হিম রাইট নাও অ্যাজ আই এম বিজি। যেহেতু আমি এই মুহূর্তে ব্যস্ত আছি তাই আমি তার সাথে এই মুহূর্তে ডিল করতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আমাদের মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা। তোমরা এই ভিডিওগুলো বারবার দেখবে, বাসায় প্র্যাকটিস করবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। আশা করি তোমরা পরীক্ষায় অনেক ভালো করবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।